আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে যশোর জেলার প্রান্তিক কৃষকের কাছে। মায়ের আঁচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর। কৃষি প্রধান এ দেশের কৃষকরা তাদের নিপুণ হাতের স্পর্শে ফলান সোনালী ফসল। আর সেই সব কৃষকদের নিয়ে দীপ্ত টিভির নিয়মিত কৃষি আয়োজন দীপ্ত কৃষিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারজান সুমি। দীপ্ত কৃষির টিম আজ চলে এসেছে যশোর সদর উপজেলার বীরনারায়ণপুর গ্রামের একটি কৃষক পরিবারের কাছে। আজ আমরা সারাদিন এই কৃষক পরিবারের সাথেই থাকব এবং জানার চেষ্টা করব তাদের কৃষি নির্ভর জীবনের গল্প। তো চলুন। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? হ্যাঁ, মুরগিকে খাওয়াচ্ছেন? জামাল ভাই কোথায়? আসসালামু আলাইকুম ভাই। ভাই, সারাদিন আজকে আমি আপনার সাথেই থাকবো। আর আপনি কি কি কৃষি কাজ করেন, বাড়িতে কি কি গবাদি পশু লালন পালন করেন, এসব বিষয়ে জানবো। তো আপনার চাষের জমি কোন দিকে? আমার চাষের জমি এদিকে, কিন্তু এদিক থেকে যেতে হবে। এদিক থেকে যাব? হ্যাঁ। আচ্ছা চলো। কৃষি কাজ করেন কতদিন ধরে? 20 বছর যাবত ধরে করি। তো এটা কি পৈতৃক সূত্রে করা নাকি উদ্বুদ্ধ উৎসাহিত হয়ে কি কৃষি কাজ করা? আমার বাপ কৃষি করতো, আমি তারা একটু লেখাপড়া করতে করতে তারপরে মানে আপনি লেখাপড়া করছেন? হ্যাঁ। কতটুকু পর্যন্ত করছেন? ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছি। ক্লাস 8 এর পরে কেন পড়াশোনা করেননি? পড়াশোনা করিনি, আসলে আব্বা একা মানুষ ছিলেন, আমরা 5 ভাই। দেখা যাচ্ছে সংসারে খরচ বেশি, আর আমাদের কৃষি প্রধানই সংসার। তারপর থেকে আপনারাও কৃষি কাজ করেন? হ্যাঁ, কৃষি কাজ করি। এই যে এইটা আমার ক্ষেত। আচ্ছা জামাল ভাই, আপনি আসলে কতটুকু জমির উপরে চাষাবাদ করেন? আমার মোট চাষাবাদ 10 বিঘা জমির উপরে চাষাবাদ। তাই এই জমিটা 2 বিঘা আমার। আচ্ছা, এখানে আমি বিভিন্ন ধরনের পাঁচমিশালি ফসলের আবাদ করছি। এখানে 2 বিঘা হলে আর বাকিগুলোতে কি কি চাষ করেন? বাকিগুলোতে আমার ধান আছে, ধানের ক্ষেত আছে, আর পুকুরে মাছ চাষ। এই 2 বিঘাতে আপনি কি কি ফসল ফলান? আমি এই 2 বিঘাতে আসলে আমি গাছ এবং সবজি চাষ করছি, বিভিন্ন ধরনের আইটেমের সবজি চাষ করছি, যাতে এখানে মানে স্বাবলম্বী অর্জন করা যায় এবং ভালোভাবে এই চাষটা হয় যাতে। আপনি সমন্বিতভাবে কয়েকটা জিনিস এখানে ফলান। তো ভাই চলেন ক্ষেতটা দেখতে দেখতে কথা বলি। আচ্ছা চলুন। তো এই 2 বিঘা সবজি জমির উপর আপনি মটরশুঁটি কতটুকুতে করছেন? 1 বিঘা করছি মটরশুঁটি। ওইদিকে দেখতে পাচ্ছি আপনি লাল শাকও আছে মনে হয়, আলু ক্ষেত আছে। হ্যাঁ, ওটা বীজ আর আলু আছে, এখানে লিচু গাছ আছে। মানে বাগানের মধ্যে আপনি আবার লিচু গাছও করছেন? হ্যাঁ, লিচু গাছ করছি। জামাল ভাই, আমি আসলে জানতে চাই মটরশুঁটি চাষের উত্তম সময়টা কোনটা? আসলে মটরশুঁটি চাষের উত্তম সময় হচ্ছে নভেম্বর মাস। নভেম্বরের 1 নভেম্বর থেকে 15 নভেম্বর উত্তম সময়। তারপরে করলে হয়, কিন্তু তেমন ভালো হয় না। মটরশুঁটি চাষের জন্য মাটি আপনি কিভাবে নির্বাচন করেন? আসলে সব মাটিতেই হয়, কিন্তু বেলে দোআঁশ মাটিতে সব থেকে ভালো হয় এবং এর গভীর চাষ করা লাগে। মটরশুঁটি করার জন্য বীজটা আপনি কিভাবে নির্বাচন করেন? বীজটা আসলে এটা উন্নত জাত, আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে নিয়ে আসা। বাড়ি 3 জাতের আর কি মটর। এটা অল্প সময়ে ফল আসে এবং দ্রুত এর হচ্ছে ফল পাওয়া যায়। মটরশুঁটি চাষের জন্য কি ধরনের পরিচর্যা করে থাকেন আপনারা? মটরশুঁটি চাষে অনেক 4-5টা চাষ দিতে হবে, এবং টিএসপি, এমওপি আর আপনার জিপসাম এটা চাষ করে মাটিতে মিশাই দিয়ে মটরশুঁটির বীজ শোধন করে নেওয়া লাগে। এটা প্রোভ্যাক্স 200 বীজের সাথে হালকা পানি দিয়ে মিক্সার করে দিয়ে বীজটা মাটিতে সারিবদ্ধভাবে বপন করে দেওয়া লাগে। তো জামাল ভাই, মটরশুঁটি চাষের জন্য কয়বার সেচ দিতে হয়? মটরশুঁটিতে সেচ লাগে না, এটা বিনা সেচেই হয়। মাটিতে পর্যাপ্ত রস থাকে, এই রসটা খেয়ে এরা বেঁচে থাকে, সেচের প্রয়োজন হয় না। মটরশুঁটি চাষ থেকে শুরু করে কতদিন পরে এর ফসলটা পাওয়া যায়? 35 থেকে 45 দিনে আপনি ফল হারভেস্ট শেষ হয়ে যাবে। তারপরে যদি আপনি পরিপক্ক বীজ উৎপাদন করতে যান তাহলে 2 মাস লাগবে। ফল গাছ সহ উঠায় নিয়ে যেয়ে বাড়ি রৌদ্রে শুকাইয়ে
সেটা বীজ বেরো করে, যেটা ভালো বীজ রোদিয়ে আরো ভালো করে শুকায় পলিথিনের ভিতরে দিয়ে বস্তার ভিতরে বাইন্ধে দেখা যাচ্ছে যে রেখে দিলি এটা আগামী বছর আবার বীজ বপন করা যাবে। এবং প্লাস্টিকের জারের ভিতরে বা হচ্ছে ব্রেলের ভিতরে রাখা যায় এটা। এই 1 বিঘা জমিতে মটরশুঁটি চাষের জন্য একেবারে জমি প্রস্তুত থেকে শুরু করে আপনার ফসল ঘরে তোলা পর্যন্ত কিরকম খরচ হবে আপনার? 10 থেকে 12,000 টাকা সর্বোচ্চ খরচ হবে, বা মানে বেশি খরচ হলে যদি পচা আক্রান্ত হয় তাহলে 12,000 টাকা খরচ হবে, যদি আক্রান্ত না হয় তাহলে 10,000 টাকা খরচ আসবে। বিগত বছরের ধারণা অনুযায়ী এই 1 বিঘা জমি থেকে কত টাকার মটরশুঁটি বিক্রি করতে পারবেন বলে আপনি ধারণা করেন? যদি মিডিয়াম বিক্রি হয় তাহলে 30,000 টাকা বিক্রি হবে, আর ভালো দাম পাওয়া গেলে এবং যদি মার্কেটে চাহিদা থাকে তাকে 35 থেকে 40,000 টাকা বিক্রি করা যাবে। তাহলে মোটামুটি 28 থেকে 30,000 টাকা আপনার লাভ থেকে যায়। হ্যাঁ, এবার আমি আশা করতেছি যে এই দামটা ভালো আছে এবং চাহিদা আছে, আমি 28 থেকে 30,000 টাকা এখান থেকে মুনাফা হবে আমার। এটা তো বেশ ভালো লাভ তাহলে। তো জামাল ভাই, এমন কি কখনো হয়েছে যে আপনি মটরশুঁটি চাষ করে কখনো লোকসানের সম্মুখীন হয়েছেন? না না, মটরশুঁটিতে লোকসান হয় না, এটা লাভজনক চাষ। এ যেই করবে সে লাভবান হবে। এটা আপনি বিক্রি কিভাবে করেন? আমাদের এখানে আসলে স্থানীয় কিছু পাইকার আছে যারা ব্যাপারী কিনে নিয়ে শহরে বিক্রি করে, তাদের কাছেই বিক্রি করি। তো চলেন ওইদিকে একটু আগাই, ওইদিকে যে চলেন। ওগুলোর ব্যাপারে একটু জানবো। লাল শাক তো বেশ বড় হয়ে গেছে দেখছি। হ্যাঁ, লাল শাক বড় হয়ে গেছে, ওইটা আসলে খাওয়ার উপযোগী নাই, ওটা আমি বীজ ওটা এখন আপনি বীজ করব। করবেন? হ্যাঁ, বীজ ও, করব। আচ্ছা। তো জামাল ভাই, এই মটরশুঁটি, লাল শাক আর আলু করার পর এই জমিতে আপনি কি চাষ করবেন? এই এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে যেতে আমি করলার বীজ বপন করব এতে। তো জামাল ভাই, আপনি লাল শাকের চাষ কতটুকু জমির উপর করছেন? 17% জায়গার উপরে লাল শাক আছে। এটা কি জাতের লাল শাক? এটা আসলে বীজ হবে, এটা খাওয়ার উপযোগী নাই এখন। আচ্ছা জামাল ভাই, আমি দেখতে পাচ্ছি লাল শাকের পাতায় সাদা সাদা, এগুলো কি? এগুলো আসলে ছত্রাকে আক্রান্ত হয়েছিল, মাঝে আবহাওয়া ভালো ছিল না, ভালো না থাকার কারণে কুয়াশা এবং এই গরম ছিল ব্যবসা, তার কারণে এই ছত্রাকটা আক্রান্ত হয়েছিল। আচ্ছা, তাহলে ছত্রাক আক্রান্ত হওয়ার কারণে কি এরকম কিছু হবে যে আপনার বীজ অপুষ্ট হবে? না না, এটা বীজ অপুষ্ট হবে না, বীজের হার কমে আসবে, ফলনটা কম হয়ে যাবে আর কি। তো জামাল ভাই, এই 17% জমি থেকে আপনি কি পরিমাণ বীজ পাবেন? 100 কেজি বীজ হবে। পার কেজি কত করে বিক্রি করেন? পার কেজি 250 টাকা দামে বিক্রি হবে। তাহলে আমি ধরলাম আপনার এই 17% জমি থেকে আপনি 90 কেজির মতো বিক্রি করেন। আর প্রতি কেজি যদি আপনি 250 করে পান, তাহলে 22,000-এর মতো তো আপনার বিক্রির টাকা আসে। অবশ্যই। তো বিক্রির টাকা আপনার 22,000 টাকা আসলে আপনি এটা খরচ কত করেছিলেন এই 17%? 12 থেকে 13,000 টাকা খরচ হয়। 12 থেকে 13,000 খরচ হলে ওই 10,000-এর মতো আপনার লাভ থেকে হ্যাঁ যায়। হ্যাঁ। চলেন আলু ক্ষেতটা একটু দেখি। আচ্ছা আচ্ছা। এই আলু ক্ষেত না? হ্যাঁ, এই আলু ক্ষেত। কতটুকু জমিতে এই আলু ক্ষেত করা? এই 10% জমিতে আলু আছে। তা আলুটা কখন থেকে শুরু করলেন চাষ? এই এখানে? নভেম্বর মাসের 17 তারিখে আলুটা লাগাইছি। কত লাইন করেছেন আপনি? এটা হ্যাঁ, কিভাবে প্রস্তুত কিভাবে করেছেন? এটা আসলে ওই লাগানোর পরে চারা বেরোই গজাই গেলি হুম। 17 থেকে 18 দিনের ভিতরে এই আলুটা আর কি। মাটিটা এইভাবে কিভাবে, মানে ওই মাটিটা কিভাবে কোদাল করতে দিয়ে হয়? দুই সাইড থেকে কোদাল দিয়ে দুই সাইড থেকে উঠাই দিয়া। এই 10% জমিতে আলুর চাষ করতে কত টাকা খরচ হবে? আসলে 10% জমিতে 12,000 থেকে 13,000 টাকা খরচ হবে। খরচ হবে? হ্যাঁ, খরচ হবে। তো এই আলুটা যখন আপনি বাজারে বিক্রি করবেন, কতদিনের মধ্যে বিক্রি হবে আগে বলেন? এটা বিক্রি হবে 80 থেকে 90 দিনের ভিতরে আলুটা বিক্রি করা যাবে। তাহলে বিক্রিটা করার পর আপনি কিরকম বিক্রি আসবে? এখানে আলু হবে 10% জমিতে 30 মণ আলু হবে। 30 মণ আলু হবে হ্যাঁ, 10% 1 টনেরও উপরে হবে আর কি, 1 টন তো 1 টন মতো। কত টাকা হবে এটা বাজার দর? এটা যদি 400 টাকা বাজার পাওয়া যায়, 14,000 টাকা বিক্রি হবে। 14,000 টাকা আপনার আলু থেকে আসবে। হ্যাঁ, হ্যাঁ। আর আপনার খরচ হয়েছিল 12,000। 12,000। তো 2,000 টাকার মতো লাভ হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ। তো আলুতে কি লাভ কম? হ্যাঁ, আলুতে আচ্ছা, লাভ আলুতে কম। লাভ কম। তো জামাল ভাই, আমি দেখতে পাচ্ছি আপনি অনেক পরিকল্পিতভাবে সবজির চাষ করছেন। জি জি। আপনি এই 2 বিঘা সবজির জমিতে মনে হয় কিছু ফলেরও গাছ করছেন। হ্যাঁ হ্যাঁ, ফলের আমি লিচুর গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো এখানে কি কি গাছ আছে আমাকে একটু বলেন তো? আসলে গাছ আছে, অনেক গাছই আছে, লিচু গাছ আছে, ফল
ধরার মতো আছে 11টা গাছ আছে। লিচু? আর বাদ বাকি ছোট আমি দেখতেছেন না লাগাইছি, এটা গড়ে মিলে 25টা লিচুর গাছ আছে। হুম। আর সফেদা গাছ আছে 5টা, আমলার গাছ আছে 4টে, পেয়ারা আছে 8টা, তারপরে আমার মালটা লেবুর আছে 4টে, 10টা আছে কমলা লেবুর গাছ। আর সাইড দিয়ে টমেটো আছে, বিভিন্ন সবজি আর কি। আমি 5 মাসালি সবজি চাষ করছি যাতে এখান থেকে মানে আমার সাশ্রয় হয় এবং আমি বেশি লাভবান হতে পারি। তাহলে চলেন বাড়ির দিকে যাই, ভাবির হ্যাঁ। সাথেও কথা বলি এবং হ্যাঁ। পরিবারে কে কে আছে তাদের সাথেও কথা বলি। হ্যাঁ, তো জামাল ভাইয়ের ছেলে মেয়ে কজন? 1 ছেলে 1 মেয়ে। আপনার 1 ছেলে 1 মেয়ে? হ্যাঁ, বাহ, মাশাআল্লাহ। আপনার ছেলে মেয়ে কি পড়াশোনা করে? ছেলে মেয়ে, মেয়েটা ছোট 17 মাস বয়স, আর ছেলেটা ক্লাস 2-তে এবার ফাইনাল পরীক্ষা দিয়েছে, 3-তে উঠবে। 3-তে উঠবে। হ্যাঁ তো ওদের পড়াশোনার খরচ তো আপনার কৃষিকাজ থেকেই আসে? হ্যাঁ হ্যাঁ, কৃষি আপনার থেকে। তো অন্য কোনো ধরনের ব্যবসা বাণিজ্য নেই? না না, ভাবি আপনাকে এই বাগানে এসে কি ধরনের সাহায্য সহযোগিতা করে? সাহায্য সহযোগিতা যেটা আমার প্রয়োজন হয় সেটা করে, সবকিছুই করে। আর তাছাড়া মানসিকভাবে তো আপনাকে উৎসাহ দেয়? হ্যাঁ 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 মানসিকভাবে উৎসাহ দেয় না? হ্যাঁ হ্যাঁ। বাড়িতে কি কি পালেন? বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল আছে। আপনার আপনার পুকুরটা কি বাড়ি থেকে বেশ দূরে নাকি কাছাকাছি? বাড়িতে একটা আছে আর একটু দূরে একটা আছে পুকুর। ভাইয়ের বাসা খুবই সাজানো গোছানো, যৌথ পরিবার মনে হয় না? সাজিদের আম্মু এই কথা বলবে, কথা বলো, আমি গোসলটা সেরে আসি। ভাবি মুরগিকে খাওয়াচ্ছিলেন? হ্যাঁ, চলেন একটু কথা বলি। ব্যস্ত না তো? না ব্যস্ত না। আচ্ছা, আপনি বসেন, একটু বসে কথা বলি। তো ভাবি দেখলাম মুরগি খাওয়াচ্ছিলেন, কতগুলো মুরগি আছে আপনার? তা প্রায় ছোট বড় দিয়ে 80-90টা হবে। এতগুলো মুরগি থেকে আপনি দিনে কয়টা করে ডিম পান? তা 20টা করে 10টা করে। তো এগুলো কি আপনারা নিজেরাই খান নাকি বিক্রিও করেন? না, নিজেরাও খাই, বিক্রিও করি। ভাবি হাঁস মুরগি ছাড়া বাড়িতে আর কি কি পালন করেন? গরু আছে, ছাগল আছে। বাড়ির এইদিকে দেখলাম অনেক গাছগাছালি আছে। এই বাড়ির পাশে আম গাছ আছে, তারপরে লিচু গাছ আছে, পেয়ারা গাছ আছে, সবেদা গাছ আছে, তেঁতুল গাছ আছে, লেবু গাছ আছে। আচ্ছা, এই যে গাছ থেকে যে ফলাদি আপনারা পাচ্ছেন, এগুলো কি শুধু নিজেরা খান নাকি এটাও বিক্রি করেন? না, অনেকে খায়, বিক্রিও করে, তারপরে নিজেরাও খাই। তো আমি আজকে ভাইয়ের সাথে গেলাম, দেখলাম উনি মাঠে কাজ করে। তো আপনি এই ভাইকে কিভাবে সাহায্য করেন? এই উনি মাঠে গেলে আমি পানি নিয়ে দেই, সার নিয়ে দেই, এই মাটি লাগলে মাটি নিয়ে দেই, গোবর নিয়ে দেই। কৃষিকাজ করে যে ভাই এই যে ছেলে মেয়েদের পড়াশোনা করায় এবং আপনারা ভালোভাবে আছেন, কেমন লাগে আপনার? ভালোই লাগে আমার। ক্ষেত থেকে যে ফসল আসে তা থেকে অনেক আয় হয়, তা থেকে আমাদের ভালোভাবেই চলে, বাচ্চাদের পড়াশোনার খরচ বেরিয়ে আসে। তারপরে এই পুকুরে যে মাছ আছে তা থেকে আমরা পুষ্টিকর খাবার খাই, এ থেকে আর্থিকভাবে আমাদের ভালোভাবেই চলে। ভাবি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা কথা বলবো বীর নারায়ণপুর অঞ্চলের উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম ভাইয়ের সাথে। মাহবুবুল আলম ভাই, কেমন আছেন? হ্যাঁ, আছি মোটামুটি ভালোই। আপনি আমাদেরকে এই অঞ্চলের আবহাওয়া, জলবায়ু এবং মাটির ধরনটা বলুন, এবং এই ধরন অনুযায়ী কৃষকরা কোন কোন ধরনের ফসল বেশি এখানে উৎপাদন করছে। আসলে আমাদের এখানের জলবায়ু নাতিশীতোষ্ণই জলবায়ু বলা যায়, কিন্তু আমাদের এখানকার মাটিটা বেশি বেলে দোআঁশ এবং মাঝারি উঁচু জমি এখানে আছে। এই জন্য আমাদের এখানে বেশি সবজি ফসল যেগুলো আছে, সবজি ফসল ব্যাপক আকারে এখানে করা সম্ভব। এছাড়া তো ধান আছেই, ধান ছাড়া ডাল তেল জাতীয় ফসলও আমাদের এখানে খুব ভালো জন্মায় আমাদের মাটিতে। পাশাপাশি যেটা আলু, এখানে পটেটোর উপরে অনেক পটেটোর ফলন পাওয়া যায়। সব মিলায়ে ফলজ দিক দিয়ে আমরা দেখি যেমন লিচু, আম, পেয়ারা, এগুলাও যদি আমরা বাণিজ্যিক ভিত্তিতে চাষ করতে পারি, এখান থেকেও আমরা বেশ ডেভেলপ হতে পারি। কৃষকরা সাধারণত কোন কোন ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে বেশি যায়? প্রত্যেকটা ইউনিয়নে কৃষি তথ্য পরামর্শ কেন্দ্র আছে, ওখানে কৃষকদের জন্য আমরা প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ওখানে আমাদের ফ্যাক্ট সেন্টার বলা হয় ওকে, সংক্ষেপে কৃষি মানে তথ্য প্রযুক্তি যেটা নিয়ে আমরা সেবা দিয়ে থাকি কৃষকদেরকে মাঠ পর্যায়ে। ওখানে কৃষকরা ম্যাক্সিমাম সমস্যার জন্য যায়, আর আমরা পাশাপাশি কৃষকদের ডাকে
সবসময় তাদের পাশে এসে আমরা দাঁড়াই, তাদের রোগ পোকামাকড় এবং নতুন নতুন যে প্রযুক্তিগুলো আছে, নতুন নতুন জাত যেটা আছে, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনারা উচ্চ ফলনশীল জাতের সব চাষাবাদ পদ্ধতি করেন। আপনার নতুন নতুন প্রযুক্তি যেগুলো আছে, লাইন সুইং, লোগো, নতুন নতুন যে কীটনাশক পেস্টিসাইডগুলো আছে, আমরা আইপিএম এর উপরে কথা বলি। আইপিএম বলতে যেটা হলো ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, যেটা এটা নিয়ে আমরা সবসময় কৃষকদের দৌড়গড়ে পৌঁছাই, আমরা সেবা দেওয়ার চেষ্টা করি। বর্তমানে যে আমাদের মোবাইলের মাধ্যমে আমাদের সাথে সবসময় 24 ঘন্টা আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে মোবাইলে প্রথমে সেবা দিই, পরবর্তী যদি সেটা সেবার মোবাইলে তো সম্ভব না হয়, আমরা সঙ্গে সঙ্গে তার খেতে এসে তার সিমটম দেখে আমরা সেবা দেওয়ার চেষ্টা করি। মাহবুব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনামগুলো। নকলায় হলুদ চাষে স্বাবলম্বী হচ্ছে কৃষকরা। ব্রাজিলে চিনি উৎপাদন বেড়েছে প্রায় 7%। হবিগঞ্জে চা উৎপাদনে নতুন রেকর্ড। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেরপুর জেলার নকলায় গত কয়েক বছর বাণিজ্যিক ভিত্তিতে হলুদ চাষাবাদ শুরু হয়েছে। ইতোমধ্যে এলাকার বেশ কিছু প্রান্তিক চাষি হলুদ চাষে সচ্ছলতা পেয়েছেন। অনুর্বর জমিতে কম পুঁজিতে নামমাত্র শ্রমে অধিক মুনাফা হওয়ায় এই অঞ্চলের অনেক কৃষকই এখন হলুদ চাষে উৎসাহী হয়ে উঠেছেন। শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা, পাঠাকাটা, চরঅষ্টধর, বানেশ্বরদী, গণপদ্দি ও উরফা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে শত বছর আগ থেকেই কৃষকরা হলুদ চাষ করে আসছেন। স্বল্প ব্যয়ে অধিক মুনাফা পাওয়ায় উপজেলার অন্যান্য ইউনিয়নেও হলুদ চাষ সম্প্রসারিত হচ্ছে। এবছর উপজেলায় 500 একর জমিতে বাণিজ্যিকভাবে হলুদ চাষ করা হয়েছে। তাছাড়া বিচ্ছিন্নভাবে বাড়ির আঙিনায় নিজেদের ব্যবহারের জন্য আরও প্রায় 100 একর জমিতে হলুদ চাষ করছেন কৃষক। এবার উপজেলার চন্দ্রকোনা, পাঠাকাটা, চরঅষ্টধর ও বানেশ্বরদী ইউনিয়নেই হলুদের চাষ হয়েছে বেশি। তাছাড়া ভুরদী খন্দকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার 25 জন সদস্যের সবাই হলুদ চাষ করেছেন। এখানকার উৎপাদিত হলুদে স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় আশেপাশের জেলায়। ইউএনআইসি এর তথ্য মতে ব্রাজিলের অক্টোবরের প্রথমার্ধে মোট 22,40,000 টন চিনি উৎপাদিত হয়েছে। এর পরিমাণ আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় 6.82% বেশি, যা বিশ্ব কৃষির জন্য সুসংবাদ। ইউএনআইসির তথ্য মতে অক্টোবরের প্রথমার্ধে ব্রাজিলে চিনি উৎপাদন বাড়লেও আখমারাই কমেছে। ব্রাজিলের কেন্দ্রীয় দক্ষিণ অঞ্চলে গত মাসের প্রথমার্ধে মাত্র 3,19,87,000 টন আখমারাই করা হয়। 2015 সালের একই সময়ে 3,63,16,000 টন আখমারাই করা হয়েছিল। এদিকে চলতি বছরের 1 এপ্রিল থেকে 16 অক্টোবর পর্যন্ত ব্রাজিলে মোট 50,55,000 টন আখমারাই করা হয়, যা গত কয়েক বছরের মধ্যে রেকর্ড পরিমাণ। 2015 সালের একই সময়ের চেয়ে 6% বেশি আখমারাই করা হয়। চলতি মৌসুমে ব্রাজিলে চীনের মোট উৎপাদন দাঁড়িয়েছে 3 কোটি টনে, গত মৌসুমের চেয়ে যা 18.6% বেশি। হবিগঞ্জের চুনারুঘাটে লস্করপুর ভ্যালিতে চা উৎপাদনের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। চা শিল্পের প্রায় 161 বছরের ইতিহাসে এই প্রথম ভ্যালিতে চলতি মৌসুমের অক্টোবর পর্যন্ত সর্বোচ্চ চা উৎপাদিত হয়েছে, যা গত বছরের তুলনায় 36.75% বেশি বলে জানা যায়। চা উৎপাদন মৌসুমের 2 মাস বাকি থাকতেই সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড 1,10,00,000 কেজি ছাড়িয়ে গেছে। চলতি মাসে বৃষ্টি হওয়ায় নভেম্বর ও ডিসেম্বর মাসে উৎপাদনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে বাগান সূত্র জানিয়েছে। রেকর্ড উৎপাদনের কারণে চা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানিতে নতুন যুগে প্রবেশ করতে পারে চা শিল্প। চা বাগান ও ভ্যালি সূত্রে জানা যায়, চা শিল্পকে টিকিয়ে রাখায় বাগান ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন। আবহাওয়া অনুকূলে থাকা চলতি বছর আগাম বৃষ্টি হওয়ায় এবং রোগবালাই কম থাকার কারণে চলতি মৌসুমে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালির 17টি চা বাগানে 36.75% চা বেশি উৎপাদন হয়েছে, যা গত বছরের চেয়ে 30,36,000 কেজি বেশি। এটি ভ্যালির ইতিহাসে এবারই প্রথম। লস্করপুর ভ্যালির চেয়ারম্যান ও চাকলাপঞ্জি চা বাগানের ব্যবস্থাপক এস.সি. নাগ জানান, চা বোর্ড ও বাগান ব্যবস্থাপকদের আন্তরিক চেষ্টা, আগাম ও পরিমিত বৃষ্টি এবং চা শ্রমিকদের আপ্রাণ চেষ্টার কারণেই এবার ভ্যালিতে রেকর্ড উৎপাদন বেড়েছে।
প্রতিটি অঞ্চলের কৃষকদের পরম মমতা দিয়ে ফলানো ফল ফসলে ভরে উঠবে বাংলার প্রতিটা ঘর, চাহিদা পূরণ করবে দেশের মানুষের। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 017786828232 এই নম্বরে। শ্রম দিলেই তার বিনিময় মূল্য পাওয়া যায়, কিন্তু সকল শ্রমের বিনিময় মূল্য হয় না। যেমন হয় না মায়ের শ্রমের। কৃষকের শ্রমের মূল্য আমরা কেউ দিতে পারি না। কৃষক শুধু শ্রমের মূল্য পাওয়ার জন্যই কৃষিকাজ করে না। ফসলের ন্যায্য মূল্য পাওয়াই কৃষকের একমাত্র উদ্দেশ্য নয়। কৃষক কাজ করে ভালোবাসা থেকে। সে ভালোবাসা প্রকৃতির জন্য, প্রকৃতির মানুষের জন্য। তাহলে আসুন আমরা সবাই কৃষিকাজকে সম্মান করি এবং কৃষককে সম্মান করি। আজ এ প্রত্যাশায় দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দীপ্ত টিভির সাথেই থাকবেন।